বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৫, খাদ্য, পুষ্টি ও পরিপাক, লেকচার ৫। ইনশাআল্লাহ আমরা আমাদের এই লেকচারে আদর্শ খাদ্য পিরামিড এবং পুষ্টির যে অভাবজনিত রোগগুলি রয়েছে তা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন। আদর্শ খাদ্য পিরামিড। সুষম খাদ্যগুলোকে তাদের পরিমাণের উপর ভিত্তি করে যদি উপাদানগুলোকে যেমন শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এগুলোকে পিরামিড আকারে যদি সাজানো যায় তাহলে সেই পিরামিডকে আদর্শ খাদ্য পিরামিড বলা হয়ে থাকে। আমি আবারও বলছি, বিভিন্ন বয়স বা লিঙ্গ ভেদে সুষম খাদ্যের বিভিন্ন উপাদানকে তাদের পরিমাণ অনুযায়ী যদি সাজানো হয় তাহলে আমরা যে পিরামিড পেয়ে থাকি বা পিরামিড আকৃতির একটি অবস্থা পর্যবেক্ষণ করি তাকে আমরা আদর্শ খাদ্য পিরামিড বলে থাকি। আমরা মূলত জানি যে শর্করা খাদ্যের চাহিদা বেশি, এটার কারণে শর্করা নিচে, তারপরে আমিষের চাহিদা বেশি, এরপরে আমিষ, এরপরে স্নেহর চাহিদা বেশি, এরপরে স্নেহ। তাহলে তুলনামূলকভাবে দেখা যাবে যে আস্তে আস্তে করে যত উপরে উঠা যাচ্ছে খাদ্যের চাহিদার পরিমাণ কমতেছে এবং যত নিচে নামা যাবে দেখা যাবে হচ্ছে খাদ্যের চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমরা ইনশাআল্লাহ এখন একটি পিরামিড লক্ষ্য করি। যদি আমরা এই পিরামিডটির দিকে লক্ষ্য করি তাহলে সর্বনিচে অর্থাৎ বিস্তৃত এলাকা জুড়ে আমরা কিন্তু শর্করা জাতীয় খাদ্য, রুটি, শস্য, নুডলস, ভাত, পাউরুটি এগুলি দেখতে পাচ্ছি। এগুলি হচ্ছে মূলত 6 থেকে 11 জনের জন্য যে খাবারগুলি রয়েছে সেগুলো। এরপরে যদি আমরা একটু উপরের দিকে যাই এই ব্রাঞ্চটা, তাহলে লক্ষ্য করলে দেখা যাবে এই ব্রাঞ্চে দুটি পার্ট রয়েছে এবং এই একটি হচ্ছে মাছ, মাংস, মুরগি, ডিম, শুষ্ক, বিন গ্রুপ 2 থেকে 3 জনের জন্য এতটুক, এবং এতটুক হচ্ছে সবজি গ্রুপ যেটা হচ্ছে 3 থেকে 5 জনের জন্য। মূলত হচ্ছে এই ব্রাঞ্চটাতে হচ্ছে শাকসবজি সম্বলিত এরিয়া। এই ব্রাঞ্চটা মূলত শাকসবজি বা ফল সম্বলিত এরিয়া। দেখা যায় শর্করা জাতীয় খাদ্য কিন্তু আমাদের প্রচুর জরুরি এবং চাহিদাও বেশি। এরপরে মানুষ কিন্তু ম্যাক্সিমাম সময়ই শাকসবজি বা ফলমূল বেশি খেয়ে থাকে, কিন্তু তুলনামূলকভাবে তার পরিমাণ শর্করা থেকে কম। আমরা চিত্রেই তা দেখতে পাচ্ছি, শর্করার এরিয়াটা একটি বিস্তৃত এরিয়া, তার চেয়ে কম এরিয়া হচ্ছে শাকসবজি। এরপরের এরিয়াটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব হচ্ছে আমিষ এবং স্নেহ জাতীয় পদার্থের অবস্থান, যেখানে মাছ, মাংস সহ দুধ, ডিম, দই এগুলি রয়েছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখা যায় যে এই অঞ্চলটিতে বা এই এরিয়াটিতে মোটামুটি ভাবে এই শাকসবজি এরিয়ার তুলনায় কম অংশ রয়েছে বা কম চাহিদা রয়েছে, এবং আমরা প্রতিনিয়তই দেখতে পাই যে যারা ম্যাক্সিমাম মানুষ দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে তারা কিন্তু বেশিরভাগ সময়ই শাকসবজি খেয়ে থাকে বা শাকসবজির চাহিদাটাও বেশি। এর কারণে দেখা যায় আমিষের চাহিদা শাকসবজির তুলনায় কম। এবং যদি আমরা এই দুইটা অবস্থাকে কম্পেয়ার করি তাহলে লক্ষ্য করব এটার এরিয়া কিন্তু একটি বিস্তৃত এরিয়া এবং এর এরিয়া তুলনামূলকভাবে কম। এরপর যদি আমরা আরেকটু উপরের দিকে তাকাই তাহলে দেখব চিপস, চকলেট, বিস্কিট গ্রুপ। অর্থাৎ এই এরিয়াটি হচ্ছে যারা দেখা যায় যে নরমালি ভাবে এই সমস্ত তিনটা খাদ্যের চাহিদা পূরণের পর উপরন্তু তারা নাস্তার সময় বা বিভিন্ন সময় তারা এটা খেয়ে থাকে। কিন্তু তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে যারা এই সমস্ত চাহিদা পূরণ করতে পারে, তাদের খাদ্যের মধ্যে এই সমস্ত চাহিদা পূরণ হয়, তারাই কিন্তু পরবর্তীতে এটা খায়। কিন্তু যাদের এই সমস্ত খাদ্যের চাহিদা পূরণ হয় না তারা কিন্তু চিপস, চকলেট, বিস্কিটের মধ্যে অন্তর্গত হয় না।
তাহলে আমরা দেখতে পাচ্ছি লক্ষণীয় ব্যাপার হচ্ছে আমিষের তুলনায় চিপস, চকলেট, বিস্কিটের পরিমাণটা কম। যদি আমরা এই পরিমাণ সম্বলিত অংশগুলো শর্করা, আমিষ, স্নেহ এবং অন্যান্য যে খাদ্যগুলো রয়েছে তাদেরকে তাদের পরিমাণ অনুযায়ী যদি একটির ওপর একটিকে অবস্থান করাই বা বসাই, তাহলে আমরা একটি পিরামিড লক্ষ্য করব। এই পিরামিডটি হচ্ছে আদর্শ খাদ্য পিরামিড নামে পরিচিত। এবং মূলত যেহেতু এই খাদ্য পিরামিডের মধ্যে খাদ্য উপাদানের 6টি উপাদানই বিদ্যমান, সুতরাং এটি একটি সুষম খাদ্য পিরামিডও হয়ে থাকে। পুষ্টির অভাবজনিত রোগ, গলগণ্ড। গলগণ্ড হচ্ছে আয়োডিনজনিত অভাবের কারণে এই রোগটি হয়ে থাকে, অর্থাৎ আয়োডিনের অভাবজনিত রোগ হচ্ছে গলগণ্ড। আমাদের দেহের মধ্যে যে থাইরয়েড গ্রন্থি থাকে, সেই থাইরয়েড গ্রন্থি আয়োডিনের অভাবে ফুলে যায়, এমনকি দেখা যায় অনেক সময় গলার নিচে এই যে চিত্রের মতো অবস্থায় ঝুলে যায়। এই ধরনের প্রবলেম সম্পন্ন রোগীকে আমরা গলগণ্ড রোগী বলে থাকি। মূলত যে সমস্ত মানুষের দেহে আয়োডিনের অভাব হয় এবং যে সমস্ত অঞ্চলের মধ্যে আয়োডিনের প্রাপ্যতা কম, সেই সমস্ত অঞ্চলে মানুষরা এই রোগে বেশি ভোগে। বিশেষ করে পার্বত্য এলাকার মাটিতে আয়োডিনের পরিমাণ কম থাকায় ওই অঞ্চলের মানুষেরা, তার মধ্যে শিশুদের মধ্যে বেশিরভাগ এই রোগ দেখা দেয়। আমরা চিত্রে একটি স্বাভাবিক মানুষের থাইরয়েড গ্রন্থি লক্ষ্য করতে পারছি। এটি হচ্ছে নরমাল থাইরয়েড। এই থাইরয়েডটা যখন আয়োডিনের অভাবে ফুলে যায়, ফুলে যেয়ে যখন গলগণ্ড রোগটি সম্পন্ন হয়, তখন থাইরয়েড গ্রন্থিটা এমন হয়ে যায় এবং এটি যখন অস্বাভাবিকভাবে ফুলতে থাকে, তখন এই গলার অংশগুলো কিন্তু মোটা হয়ে নিচের দিকে ঝুলে যায়। এই রোগটাকে আমরা মূলত গলগণ্ড বলে থাকি। গলগণ্ড হচ্ছে দুই ধরনের, একটি সরল গলগণ্ড, একটি টক্সিক গলগণ্ড। সরল গলগণ্ড মূলত আয়োডিনের অভাবেই হয়ে থাকে। এই সময় গ্রন্থি ফুলে যায় এবং গ্রন্থি নিচের দিকে ঝুঁকে পড়ে। এর যে কারণগুলো বা নরমালি ভাবে যে লক্ষণগুলো দেখা দেয় সরল গলগণ্ডের, সেটি হচ্ছে আলসেমি বা কুড়েমি, অর্থাৎ কাজ করতে মন চায় না, ঘুম ঠিক মতো আসে না, চামড়া শুকিয়ে যায়, ঠান্ডা সহ্য করতে পারে না, অল্প ঠান্ডাতেই গলা ফুলে যায়, কিছু খাওয়া যায় না, তারপর দেখা যায় ঢোক গেলা যায় না। তারপর ছোট শিশুদের নরমালি ভাবে মেন্টালিটি এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, পড়াশোনা বা বিভিন্ন কাজকর্মে অমনোযোগী ভাব প্রকাশ পায়। এটি হচ্ছে সরল গলগণ্ডের লক্ষণগুলো। এখানে আমরা যদি ইনশাআল্লাহ মানুষদেরকে যতটুকু তার আয়োডিন প্রয়োজন সেটা যদি ইনশাআল্লাহ সরবরাহ করি, তাহলে আমরা ইনশাআল্লাহ এই ধরনের রোগ থেকে মুক্ত হতে পারবো। টক্সিক গলগণ্ড। আমরা জানি থাইরয়েড গ্রন্থিতে থাইরক্সিন নামক হরমোন থাকে। এই হরমোন যদি মাত্রাতিরিক্ত পরিমাণে নিঃসরিত হয় বা বেরিয়ে যায়, তখন কিন্তু আমাদের গলগণ্ড অর্থাৎ আমাদের গলার থাইরয়েড গ্রন্থিগুলো ফুলে যায় এবং এই ধরনের গলগণ্ড রোগকে আমরা টক্সিক গলগণ্ড বলে থাকি। তাহলে টক্সিক গলগণ্ডের মূল যে কারণ হচ্ছে সেটি হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসরণের পরিমাণ যদি মাত্রাতিরিক্ত হয়। আমরা মূলত দেখতে পাই যে এই ধরনের রোগের লক্ষণগুলো যেগুলি হচ্ছে, আমাদের হার্টবিট বেড়ে যাবে, বুক ধড়ফড় করা শুরু করবে, ক্ষুধা বেশি লাগবে এবং ঘামের পরিমাণ মাত্রাতিরিক্ত ভাবে হবে। এই ধরনের প্রবলেমস হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের যে রেডিও অ্যাক্টিভ আয়োডিন, এর দ্বারা আমাদের এই গ্রন্থির বৃদ্ধি অর্থাৎ গলার ফুলা মূল কথা রোধ করতে হবে এবং আমাদের এর সাথে সাথে আয়োডিনের ঘাটতি পূরণের জন্য আয়োডিন যুক্ত যে সমস্ত খাবার রয়েছে, সেই সমস্ত খাবার, সামুদ্রিক মাছ, লবণ, সামুদ্রিক শৈবাল, এই সমস্ত ইনশাআল্লাহ খেতে হবে। রাতকানা। রাতকানা রোগটি স্বাভাবিকভাবে আমরা জানি যারা রাতে দেখে, দিনে দেখে কিন্তু রাতে দেখে না। এই রোগের মূল প্রবলেম হচ্ছে যে আমাদের যে চোখের মধ্যে সংবেদী কোষ, রড কোষ থাকে, অর্থাৎ যারা
আলোর উপস্থিতি এগুলো বুঝতে পারে বা অনেকটাই আলো তীব্রতা এরা অনুভব করতে পারে, এবং আলো যার মাধ্যমে বা আলোর তীব্রতা বা আলোর উপস্থিতি যার মাধ্যমে মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে পৌঁছে সেই কোষগুলো মোটামুটি রড কোষ নামে পরিচিত। এই রড কোষগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। এর ফলে দেখা যায় যে অল্প আলোতে যে রোগী ও ভালো মতো দেখতে পারে না, তার কাছে ঝাপসা ঝাপসা ঘোলাটে মনে হয়। এরপর এই ধরনের রোগের প্রাদুর্ভাব 2 থেকে 5 বছরের শিশুদের মধ্যে বেশি দেখা যায়। মূলত ভিটামিন এ এর প্রবলেম হলে, অর্থাৎ ভিটামিন এ এর যদি সমস্যা হয় বা ভিটামিন এ এর অভাব হলে এই রোগগুলো বেশি দেখা যায়। আমরা এখন ইনশাআল্লাহ রাতকানা রোগের যে লক্ষণ রয়েছে সেটা সম্পর্কে আমরা মোটামুটি একটু জানলাম। আর মূল যেটা হচ্ছে, রাতে দেখতে পারে না, দিনে দেখে, এবং রাতে তার কাছে জিনিসগুলো ঝাপসা ঝাপসা ঘোলাটে মনে হয়। এই ধরনের প্রবলেমস, অর্থাৎ এই ধরনের রাতকানা রোগগুলো থেকে ইনশাআল্লাহ প্রতিকার বা প্রতিরোধের জন্য আমাদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য, বিশেষ করে ছোট মাছ, শাকসবজি, ফল, যকৃতের তেল, এগুলো ইনশাআল্লাহ খেতে হবে। এমনকি দেখা যায় অনেক সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন এ সম্বলিত যে ক্যাপসুলগুলি রয়েছে সেগুলো খাওয়া যেতে পারে। রিকেটস। ভিটামিন ডি এর কারণে বাচ্চাদের শরীরে এই রোগের প্রবণতা বেশি। এমনকি দেখা যায় অনেক সময় এই ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের যে হাড়গুলি রয়েছে সেই হাড়ের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া থেকে শুরু করে হাড়গুলির স্ট্রাকচার বা গঠন বেঁকে যায়। এমন সময় দেখা যায় হাড়গুলো দুর্বল হয়ে পড়ে, গাঁট ফুলে যায়, অর্থাৎ হাঁটু অঞ্চলগুলো বা যেখানে জয়েন্টিং অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলো ফুলে যায়। অনেক সময় হাড় ভাঁজ হয়ে যায়। এগুলো আমরা ভিটামিন ডি এর কারণে ম্যাক্সিমাম সময় বাচ্চাদের ক্ষেত্রে বা শিশুর শরীরে আমরা কিন্তু এগুলো লক্ষ্য করতে পারি। এর কারণে দেখা যায় যেহেতু তাদের স্ট্রাকচার ঠিক রাখা সম্ভব হয় না, তাই হাড়গুলো ভেঙে যাওয়ার প্রবণতার সৃষ্টি হয় এবং আমাদের বুক বা বক্ষদেশ এগুলো কিন্তু পাতলা হয়ে যায়। এই রিকেটস রোগটা ম্যাক্সিমামই হয়ে থাকে হচ্ছে বাচ্চাদের, এবং এটি হাড়জনিত সমস্যা যেটা ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। এটা হচ্ছে একটি নরমাল অ্যানাটমি বা নরমাল হিউম্যানের হাড়। আমরা যদি এই হাড়ের অংশের লম্বচ্ছেদ যদি দেখি, তাহলে আমরা নরমালি ভাবে এই ভালো হাড়টির লম্বচ্ছেদ কিন্তু খেয়াল করছি, কিন্তু এইটা হচ্ছে রিকেটস সম্পন্ন রোগীর হাড়। আমরা লক্ষ্যই করতে পারছি এটা যেমন স্ট্রেইট নিচের দিকে নামলো, এটা কিন্তু খানিকটা বাঁকা হয়ে নিচের দিকে নামছে, ঠিক অনুরূপ খানিকটা বাঁকা হয়ে নিচের দিকে নামছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু চাওড়া হয়ে যাচ্ছে, এই যে লাল হয়ে চাওড়া হয়ে যাচ্ছে। এটা কেন? এটা হচ্ছে সে ভিটামিন ডি এর অভাবে তাদের গাঠনিক যে স্ট্রাকচার সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি তার লম্বচ্ছেদ খেয়াল করি তাহলে দেখব যে এই অঞ্চলটা চাওড়া হয়ে যাচ্ছে। এই অঞ্চলটা চাওড়া হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু তার দুই সাইড থেকে বেড়ে যাচ্ছে। এর ফলে দেখা যায় কি অনেক সময় এই অঞ্চলগুলিতে প্রচুর পেইন, এমনকি ব্যথার সৃষ্টি হয়, এবং অনেক সময় দেখা যায় এগুলো ভেঙে যাওয়া, অর্থাৎ যেহেতু গঠন বা ভার বহন করা হাড় এগুলো, সেই কারণে তারা ঠিক মতো ভার বহন করতে পারে না, এর কারণে এগুলো ভেঙে যাওয়ার প্রবণতা থাকে, এবং অনেক সময় এগুলো পাতলা হয়ে যায়, হাড়গুলো মোটামুটি পাতলা হয়ে যায়। আমরা অনেক সময় রাস্তার মধ্যে অনেক কিছু ভিক্ষুককে লক্ষ্য করি যাদের হাড় একদম বেরিয়ে যাচ্ছে বা খুবই হাড় পাতলা হয়ে যাচ্ছে, মাংস একদম গায়ের মধ্যে নেই বললেই চলে। এগুলো অনেক সময় দেখা যায় তারা রিকেটস রোগ কর্তৃক আক্রান্ত, বা ছোটবেলা থেকে তাদের অবস্থা এমন থাকে। এই কারণে আমাদের ইনশাআল্লাহ ভিটামিন ডি এর যে অভাব রয়েছে তার ঘাটতি ইনশাআল্লাহ মেটাতে হবে। আমরা ভিটামিন ডি এর ক্যাপসুল ইনশাআল্লাহ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারি। আর এছাড়াও আমাদের ত্বকের মধ্যে সূর্যের বেগুনি রশ্মির প্রভাবে ভিটামিন ডি তৈরি হয়। এটার কারণে নবজাতক বা বাচ্চাদেরকে কিছুক্ষণ রোদে রাখা ভালো, যাতে করে তাদের দেহে যে ভিটামিন ডি এর প্রয়োজন রয়েছে সেই ভিটামিন ডিটা ইনশাআল্লাহ সূর্যালোকের উপস্থিতিতে তাদের দেহের মধ্যে স্কিনে তৈরি হতে পারে। রক্তশূন্যতা।
রক্তশূন্যতা মানে হচ্ছে রক্তের পরিমাণ বা হিমোগ্লোবিনের ঘনত্ব দেহের মধ্যে কমে আসা, স্বাভাবিকের তুলনায় কমে আসা। এই রক্তশূন্যতা বিশেষ করে শিশু এবং মহিলাদের হয়ে থাকে। এই রক্তশূন্যতা ভিটামিন B12 এর অভাব ঘটলে, এমনকি আয়রনজনিত খনিজ লবণের অভাব ঘটলে দেহের মধ্যে ঘটে থাকে। এই রক্তশূন্যতার কারণগুলোর মধ্যে কিছু কারণ হচ্ছে যে যদি অত্যাধিক রক্তপাত ঘটে, তারপর দেখা যায় যে কৃমির আক্রমণে, যেহেতু কৃমি দ্বারা পরিপাকৃত খাদ্য নিজে শোষিত করে, দেহের মধ্যে যদি আয়রনের পরিমাণ যথাযথভাবে ঠিক না থাকে, অর্থাৎ আয়রনের উপাদান যদি অত্যাধিক পরিমাণে শোষিত না হয়, মূল কথা হচ্ছে আয়রনের পরিমাণ স্বাভাবিক যেমন থাকে তেমন যদি না থাকে, দেখা যায় অন্ত্রে যদি প্রবলেমস হয়, যেমন গ্যাস্ট্রিক আলসার বা অন্ত্রে ক্ষত, এই ধরনের কিছু রোগের যদি প্রবলেম হয়, তাহলে দেখা যায় যে ব্লিডিং হয়, এর কারণেও রক্তশূন্যতার প্রভাব থাকতে পারে। আর এছাড়া দেখা যায় যে কম বয়সী শিশুদের দেহের মধ্যে যদি আয়রনের অভাব থাকে, তাহলেও এই ধরনের প্রবলেম ঘটে থাকে। রক্তশূন্যতার লক্ষণ গুলো হচ্ছে দুর্বলতা অনুভব করা, মাথা ব্যথা, মনমরা ভাব, ঘুম ঠিকমতো না আসা, অনেক সময় চোখে আবছা আবছা বা অন্ধকার দেখা, বুক ধড়ফড় করা এবং খাবারের মধ্যে রুচি না আসা, অর্থাৎ খেতে মন চায় না এমন একটি ভাব। এই সমস্ত রক্তশূন্যতার সমস্যা হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন যুক্ত যে সমস্ত ট্যাবলেট রয়েছে সেগুলো সেবন করা যেতে পারে। আর এছাড়াও এগুলো প্রতিরোধের জন্য যদি কৃমির সমস্যা হয়, তাহলে কৃমিনাশক ওষুধ সেবন করে কৃমি দমন করে রক্তশূন্যতার হাত থেকে ইনশাআল্লাহ নিজেকে রক্ষা করা যায় ইনশাআল্লাহ। এবং এছাড়াও খাবার হিসেবে আয়রনের ঘাটতি পূরণের জন্য, দ্যাট মিন্স রক্তশূন্যতা রোগ থেকে যাতে আক্রমণ না হয় বা রক্তশূন্যতা যাতে দেহে না দেখা যায়, তার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা ইনশাআল্লাহ যকৃৎ, মাংস, ডিম, চীনাবাদাম, শাকসবজি, বরবটি, মসুর ডাল, খেজুরের গুড়, এগুলো লৌহ সমৃদ্ধ খাদ্য খেতে পারি।